জয় হিন্দ। আজকের এই ভিডিওতে আমরা ডব্লিউবিপির আরও একটা প্র্যাকটিস সেট সলভ করব। ঠিক আছে, আজকের এই প্র্যাকটিস সেটে খুব ভালো ভালো প্রশ্নগুলো আছে, তাই তোমরা ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবে। চলো, প্রথম প্রশ্নটা কি আছে দেখি। দেখো কি বলেছে প্রথম প্রশ্নটা, একটি পরীক্ষায় অমিত 37% নম্বর পেয়ে 49 নম্বরের জন্য ফেল করে, আবার ঋতুপর্ণা 49% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেয়ে পাশ করে। সেই পরীক্ষায় পাস করতে কত নম্বর পেতে হয়? দেখো এটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখো, খুব ভালো একটা অঙ্ক। হ্যাঁ, খুব ভালো একটা অঙ্ক। কি করে করতে হবে দেখো। কি বলেছে যে অমিত অমিত কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? 37% নাম্বার পেয়েছে। আবার ঋতুপর্ণা কত নাম্বার পেয়েছে? ঋতুপর্ণা নাম্বার পেয়েছে হচ্ছে 49%। ঠিক আছে, তাহলে দেখো অমিত কি করছে, অমিত 5 নাম্বার থেকে, ধরে নাও এখানে মাঝখানে কোনো একটা পাসিং নাম্বার আছে, সেখান থেকে অমিত কত নাম্বার? 59 নাম্বার কম পেয়েছে। আবার 5 নাম্বার থেকে ঋতুপর্ণা কি 35 নাম্বার বেশি পেয়েছে। তার মানে মাঝখানে কোনো একটা 5 নাম্বার আছে যেখান থেকে অমিত 49 নাম্বার কম পেয়েছে, ঋতুপর্ণা 35 নাম্বার বেশি পেয়েছে। এবারে দেখো অমিত পেয়েছে 37%, ঋতুপর্ণা পেয়েছে কত? 49%। তার মানে অমিতের থেকে ঋতুপর্ণা কত পার্সেন্ট বেশি পেয়েছে? 12% নাম্বার বেশি পেয়েছে। এবারে 12% নাম্বার বেশি পেয়েছে মানে টোটালে সে কত নাম্বার বেশি পেয়েছে? দেখো 5 মার্ক থেকে 35 নম্বর বেশি পেয়েছে, আবার অমিত 5 মার্কস থেকে 49 নম্বর কম পেয়েছে। তার মানে ঋতুপর্ণা অমিতের থেকে এই 49 আর 35 যোগ করলে কত হবে? 84 নাম্বার বেশি পেয়েছে। নাম্বারের হিসাবে কত নাম্বার বেশি পেয়েছে? 84 নাম্বার বেশি পেয়েছে। অমিত যত নাম্বার পেয়েছে তার থেকে ঋতুপর্ণা 84 নাম্বার বেশি পেয়েছে। আবার আমরা এটা বলতে পারি যে অমিতের থেকে ঋতুপর্ণা 12% বেশি পেয়েছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে 12% মানেই হচ্ছে 84। 12% মানে কত? 84। এবারে 12% মানে যদি 84 হয়, তার মানে 1% মানে মানে সমান সমান কত হবে? 84/12। এখান থেকে যদি আমরা 37% বের করি, 37% বের করলেও হবে বা 49% বের করলেও হবে, যে কোনো তোমরা একটা বের করতে পারো। আমি 37% যদি বের করি, তাহলে 37% মানে কত হয়ে যাবে? 84/12 ইন্টু 37, ঠিক না? 12 দিয়ে কত? 12 7 84, 7 দিয়ে 37কে গুণ করলে কত হবে? 7 7 49 9, 7 3 21, 8 4 25, 259। তার মানে 259কে 259 নাম্বার পেয়েছিল অমিত। অমিত পেয়েছিল 259 নাম্বার। তা আমাদেরকে তো চাইনি যে অমিত কত নাম্বার পেয়েছে, আমাদেরকে চেয়েছে পরীক্ষায় পাস করতে কত নাম্বার লাগে। তো অমিত 5 মার্কস থেকে কত নাম্বার কম পেয়েছিল? 49 নাম্বার কম পেয়েছিল। তার মানে অমিতের নাম্বারের সাথে যদি আমরা 49 যোগ করে দিই, তাহলে আমরা পাসিং নাম্বারটা পেয়ে যাবো। তাহলে পাসিং নাম্বারটা কত হবে? 9 9 18 8, হাতে থাকবে 1, 10 0, হাতে 1 3, 308। তার মানে 308 হলো আমাদের পাস মার্কস, কিন্তু 308 হলো পাসিং নাম্বার, যেটা থেকে ঋতুপর্ণা 35 নাম্বার বেশি পেয়েছে আর অমিত 49 নাম্বার কম পেয়েছে। তাহলে সেই পরীক্ষায় পাস করতে কত নাম্বার পেতে হয়? সেই পরীক্ষায় পাস করতে 308 নাম্বার পেতে হয়, যেটা আছে অপশান বিতে। তার মানে অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? দেখো খুব ভালো একটা প্রশ্ন, বোঝার আছে প্রশ্নটা, তোমরা কিন্তু প্রশ্নটা ভালো করে দেখবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 20টি কাঁচের খেলনা সমেত একটি বাক্স নিচে পড়ে গেল, নিম্নলিখিত অনুপাতগুলির মধ্যে কোনটি ভাঙা খেলনা এবং আস্ত খেলনার অনুপাত হইতে পারে না? দেখো এই প্রশ্নটা এটাও স্টার মার্ক দিয়ে রাখো। হ্যাঁ, খুব ভালো প্রশ্নটা, আর আমরা যে অ্যাপ্রোচে প্রশ্নটা করব ওটাও খুব ভালো। ঠিক আছে, আমি যেভাবে তোমাদেরকে অঙ্কটা করাবো এর থেকে সহজ পদ্ধতি আর এই অঙ্কটা করার ক্ষেত্রে হবে না। ঠিক আছে, অনেকে কি করবে, অনেকে অপশানগুলো দেখে দেখে করবে, কিন্তু না, আমরা যেভাবে করব দেখো সেটা একদম বেস্ট মেথড হবে এই অঙ্কটা করার ক্ষেত্রে। কিভাবে করব দেখো, কি বলেছে, কয়টা খেলনা আছে আমাদের? মোট 20টা খেলনা আছে। এবারে 20টা খেলনার সমেত একটা বাক্স নিচে পড়ে গেল। এবারে কিছু খেলনা ভেঙে যাবে, আর কিছু খেলনা ভালো থাকবে। তো বলেছে এই ভাঙা খেলনা আর ভালো খেলনা এদের অনুপাতটা, এই যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে থেকে কোনটা হতে পারে না? ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের মোট তো 20টা খেলনা ছিল, তার মানে মোট আমাদের 20টা খেলনা ছিল, তার মধ্যে থেকে কিছু খেলনা আমাদের ভেঙে গেছে, কিছু খেলনা আমাদের ভালো আছে।
তার মানে ভাঙা খেলনা আর ভালো খেলনা এই দুটার যে অনুপাতগুলো হবে এটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয়, এই অনুপাতগুলার যে যোগফলটা হবে এক্স প্লাস ওয়াই সেটা দিয়ে অবশ্যই 20কে ভাগ করা যাবে কারণ মোট খেলনা তো 20টাই ছিল। তার মানে এই অনুপাতগুলোর যোগফলটা দিয়ে 20কে অবশ্যই ভাগ করা যাবে। অনুপাতগুলোর যোগফল মানে কি? ভাঙা খেলনা আর ভালো খেলনার যোগফল। তো ভাঙা খেলনা আর ভালো খেলনার যোগফলের অনুপাতটা দিয়ে অলওয়েজ তো 20টাকে ভাগ যেতেই হবে, না হলে তো হবে না সেটা। তাহলে আমরা অপশানগুলো যদি দেখি, অপশান এতে দেওয়া আছে 1:4, মানে 1 + 4 করলে কত হবে 5, যেটা দিয়ে 20কে ভাগ করা যায়। 3:1 কত হবে 4, যেটা দিয়ে 20কে ভাগ করা যায়। 3:2 5 ভাগ করা যায়। 5:1 6, যেটা দিয়ে ভাগ করা যায় না। তার মানে অপশান ডি হয়ে যাবে আমাদের উত্তর। অপশান ডি হলো এমন একটা সংখ্যা যেই অনুপাতে কখনো ভাঙা খেলনা বা আস্ত খেলনার অনুপাত হতে পারে না। বোঝা গেল? আমরা কি করব, আমাদের যেহেতু মোট খেলনা দিয়ে দিয়েছে 20টা, তাহলে আমাদের ভাঙা খেলনা আর ভালো খেলনার অনুপাতের যে যোগফল সেটা অলওয়েজ 20 দিয়ে, মানে 20কে সেটা দিয়ে ভাগ করতে পারবো, ঠিক কি না? তাহলে অপশনগুলো দেখলে আমরা বুঝতে পারলাম। বোঝা গেল? তো দেখো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে না, ভিডিওটার যদি প্রশ্নগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এ এবং বি এর গসাগু সি হলে এদের লসাগু কত? দেখো, এ এবং বি এর গসাগু সি হলে লসাগু কত? ঠিক আছে, দেখো খুব ভালো অঙ্ক, কিভাবে করতে হয় দেখো। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে, দেখো, গসাগু গুণ লসাগু সমান সমান কি হয়? সংখ্যা দুটির কি হয়? গুণফল। এটা তো আমরা জানি। এবারে গসাগু আমাদেরকে দিয়ে দিয়েছে কত? সি, গুণ লসাগু আমাদেরকে দেয়নি। লসাগুটা আমাদেরকে কি করতে বলছে? বের করতে বলছে। গসাগু গুণ লসাগু সমান সমান সংখ্যা দুটার গুণফল। তো সংখ্যা দুটা কি কি? এ আর বি। তার মানে এ গুণ বি। তো এখান থেকে আমাদের লসাগু কত হয়ে যাবে? লসাগু সমান সমান এ বি বাই সি। এ বি বাই সি কোথায় আছে? অপশান বিতে। তার মানে অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। দেখো আমি তোমাদেরকে এইভাবে বড় করে লিখে করলাম, তোমাদের লেখার প্রয়োজন নেই, তোমরা সবাই জানো যে গসাগু দেওয়া থাকলে লসাগু কী করে বের করতে হয়, লসাগু দেওয়া থাকলে গসাগু কী করে বের করতে হয়। ঠিক আছে, সংখ্যা দুটো যদি দেওয়া থাকে আর লসাগু গসাগুর মধ্যে যদি একটা দেওয়া থাকে, তাহলে কি করব, যেটাই বের করতে হবে সেটা কি করে দেবো? সংখ্যা দুটোর গুণফল বাই অন্যটা। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, তেলের দাম 20% বেড়ে গেছে, যদি খরচের পরিমাণ না বাড়িয়ে একই রাখা হয় তবে খরচ কমানোর পরিমাণ এবং প্রকৃত খরচের পরিমাণের অনুপাত কত? দেখো খরচ কমানোর পরিমাণটা বলেছে, হ্যাঁ, আর প্রকৃত খরচের পরিমাণের অনুপাত কত হবে সেটা বলেছে। দেখো তেলের দাম 20% বেড়ে গেছে, ধরে নাও আগে আমাদের 100 টাকা কেজি তেল ছিল, আগে আমাদের 100 কেজি তেল লাগতো, তাহলে মোট আমাদের কত টাকা খরচা হতো? 10,000। এখন তেলের দাম বেড়ে গেছে, তেলের দাম এখন 120 টাকা, তাহলে এখন আমাদের কত লাগবে? সেটাই আমাদেরকে বের করতে লাগবে। যদি আমরা তেলের দামটা সেম রাখতে চাই, তার মানে কি 120x সমান সমান 10,000, তার মানে x সমান সমান কী হবে? 10,000 বাই 120, কাটো, 0 0 কাটলা, তারপরে হবে এখানে কত দিয়ে কাটবে? দেখো 4 দিয়ে কাটবে, 4 3 12, 4 25 100, পিছনে একটা শূন্য, 250 বাই 3, 250 বাই 3, এটা হয়ে গেলো কি আমাদের। এখন এই খরচটা আমাদেরকে করতে হবে, তার মানে খরচ কতটা কমলো? আগে আমাদের 100 হতো খরচ, এখন হচ্ছে কত? 250 বাই 3, তাহলে কত খরচ কমলো? 300 মাইনাস 250 বাই 3, মানে 50 বাই 3। এটা এখন আমাদেরকে এই খরচটা আমাদের এখন কমাতে হবে। তা আমাদের কী কী চেয়েছে? খরচ কমানোর পরিমাণ এবং প্রকৃত খরচের পরিমাণের অনুপাত বের করো। এবারে খরচ যদি আমরা কমাই, এটা 50 বাই 3, এবারে প্রকৃত খরচ কত ছিল? 100। এবারে
বোথ সাইড 3 দিয়ে গুণ করে দিই, 3 দিয়ে কাটা, এই 3 কেটে যাবে। এবারে 50 দিয়ে কাটো, 50 একে 50, 50 দুগুণা 100, তার মানে 1:6 এটা হয়ে যাবে আমাদের উত্তর। বোঝা গেল, যেটা আছে অপশন এতে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কী বলেছে, এটা আমাদের খরচটা কমাতে হবে না, 50/3 এটা কমাতে হবে। আর এটাই তো চেয়েছে খরচ কমানোর পরিমাণ, খরচ কমানোর পরিমাণ কত, 50/3। আর প্রকৃত খরচ কত, প্রকৃত খরচ কত ছিল, 100। তো এই দুটোর অনুপাত চেয়েছে, 50/3:100। ব্যাস, 3 কাটার জন্য বোথ সাইড 3 দিয়ে গুণ করে দিলাম, কাটাকাটি করলাম, কাটাকাটি করে গেল আমাদের 1:6। এটা হয়ে যাবে আমাদের উত্তর। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, 330টি আপেল এ, বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন এ যতগুলি আপেল পেলো তার 3 গুণ, বি যতগুলি আপেল পেলো তার 6 গুণ এবং সি যতগুলি আপেল পেলো তার 9 গুণ সমান হয়। তাহলে বি কতগুলি আপেল পেয়েছিল। ঠিক আছে, এখান থেকে আমরা বলতে পারি কি, কি বলেছে, এ তার 3 গুণ মানে 3a ইজিক্যাল টু বি যতগুলি পেলো তার 6 গুণ, 6b ইজিক্যাল টু সি যতগুলি পেলো তার 9 গুণ মানে 9c। এখান থেকে আমরা a বাই বি লিখতে পারি, a বাই বি ইজিক্যাল টু 6/3, b বাই সি ইজিক্যাল টু লিখতে পারি আমরা 9/6। এখানে কাটো, 3 দুগুণা 6, 3 একে 3, 3 3 9, 3 দুগুণা 6। তাহলে এখান থেকে আমরা এই a:b:c কী লিখতে পারি, a:b মানে কত, 2:1, 2:1। এবারে সি এর যে ফাঁকাটা আছে সেখানে কি লিখবো, তার আগে যেটা আছে মানে 1 আছে, তো এখানে 1ই লিখে দেবো, হলো। এবারে বি আর সি, b:c কত হবে, 3:2, এই যেখানে দেওয়া আছে 3:2। এবারে এতে ফাঁকা আছে, এটাতে কি লিখবো, যেটা আগে আছে তার সেটাই লিখে দেবো মানে 3, হলো। এবারে গুণ করে দাও, 3 দুগুণা 6, 3 একে 3, 2 একে 2, হলো। এবারে এটা হয়ে গেল আমাদের a:b:c এর অনুপাত 6:3:2। এবারে কী চেয়েছে আমাদের, বি কতগুলি আপেল পাবে, আমাদের মোট আপেল কত, মোট আপেল 330 গুণ দাগ দিয়ে উপরে বি কত পাবে, বি পাবে 3 অনুপাত মানে উপরে 3, নিচে কি সমস্ত অনুপাতগুলোর যোগফল, 6 3 9 2 11 মানে নিচে হয়ে যাবে 11, 11 দিয়ে কাটো, 11 3 33 মানে 30, 30 3 কত হয়ে যাবে 90। তার মানে বি কতগুলি আপেল পাবে, বি 90টি আপেল পাবে, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, যদি অতুল ঘন্টায় 31.2 কিমি প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে তবে সে 3 সেকেন্ডে কত দূরে যাবে। দেখো একদম বেসিক একটা প্রশ্ন, কি করে করতে হবে দেখো, কিলোমিটার প্রতি ঘন্টাটাকে আগে আমাদেরকে মিটার পার সেকেন্ডে বের করতে লাগবে। তো কিলোমিটার পার ঘন্টাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে বের করতে চাই তাহলে আমাদেরকে 5/18 দিয়ে গুণ করতে হয়। দেখো দশমিক উঠাও, নিচে একটা 10 হবে, 5 একে 5, 5 দুগুণা 10, 2 দিয়ে কাটো, 2 একে 2, 2 5 10, 2 6 12। এবারে কত দিয়ে কাটবো আমরা, এবারে কাটবো আমরা 9 দিয়ে, 9 দিয়ে কাটলে কত হবে, 9 দুগুণা 18। আর এখানে কত হবে দেখো, দেখো পরবর্তী প্রশ্নটা কি, পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, যদি অতুল ঘন্টায় 31.2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে তবে সে 3 সেকেন্ডে কত দৌড়াতে মানে কত দূরে যাবে। দেখো বেসিক একটা প্রশ্ন, কি করে করতে হয় দেখো, কিলোমিটার প্রতি ঘন্টাটাকে আমরা মিটার পার সেকেন্ডে আগে কনভার্ট করে নেব। কিলোমিটার প্রতি ঘন্টা 31.2, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা হয়ে গেলো আমাদের কি, এটা হয়ে গেলো আমাদের প্রতি সেকেন্ডে গতিবেগ, মানে 1 সেকেন্ডে কত দূর যাবে। আমাদেরকে কী চেয়েছে, 3 সেকেন্ডে কত দূর যাবে, তার মানে আমাদেরকে 3 দিয়ে গুণ করে নিতে লাগবে। দেখো দশমিক উঠাও, 1 পিছনে একটা সংখ্যা মানে 0, 5 দিয়ে কাটো, 5 দুগুণা 10, 2 দিয়ে কাটো, 2 একে 2, 2 5 10, 2 6 12, 3 দিয়ে কাটো, 3 6 18, 6 দিয়ে কাটো ডাইরেক্ট, 6 কে 6, 6 দুগুণা 12, 6 6 36, তার মানে 26 মিটার, 26 মিটার। 3 সেকেন্ডে কত মিটার যাবে, 3 সেকেন্ডে 26 মিটার যাবে, যেটা আসে অপশন এতে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি অংশীদারি কারবারে দীপুর মূলধনের 3/4 অংশ, অমিতের মূলধনের 0.25 অংশ এবং কমলের মূলধনের 30% যদি সমান হয় তবে মোট 52,000 টাকা লাভ হলে অমিতের লাভ্যাংশ কত হবে। ঠিক আছে, কি বলেছে, দীপুর 3/4 অংশ, মানে দীপুর 3/4 অংশ
সমান সমান অমিতের কি বলেছে, অমিতের 0.25 অংশ সমান সমান কি বলেছে, কমলের 30%। 30% মানে 30/100। এ দেখো দশমিক উঠাও, নিচে 100 হলো, নিচে 100। এবারে কি করব আমরা, দেখো এবারে কি করব, এবারে দেখো নিচে 100 করার জন্য আমরা এই যে 3/4 এর বোথ সাইড উপরে নিচে আমরা 25 গুণ করতে পারি না, উপরেও 25 গুণ করলাম, নিচেও 25 গুণ করলাম, তাহলে দেখো নিচে গেল 25 4 100, এই 100 এই 100 এই 100 কেটে দিলাম, তাহলে উপরে কত হয়ে গেল, দেখো উপরে হয়ে গেল 25 3 75। এবারে 5 দিয়ে কাটতে পারি, 5 5 25, এখানেও 5 5 25, এখানে 5 6 30। তার মানে এখানে কত হয়ে গেল, 5 3 15, মানে 15D ইজিক্যাল টু 5A ইজিক্যাল টু 6K। এখান থেকে আমরা দীপু বাই অমিত সমান সমান 5/15, আবার অমিত বাই কমল ইজিক্যাল টু 6/5 লিখতে পারি। দেখো এটা কাটি, 5 একে 5, 5 3 15। তার মানে এখান থেকে আমরা দীপু ইস্টু অমিত ইস্টু কমল এর যদি অনুপাত বের করি তাহলে কত হবে, 1:3 করে দেবো। আবার অমিত আর কমল 6:5, আগেরটাতে কি করব, তার আগে যেটা আছে সেটাই বসাই দেবো, মানে 6 আছে তাই 6। এবার কত হবে, 6:3 6 18 ইস্টু 5 3 15, 6:18:15। এটাকে যদি আরও শর্টকাট করি তাহলে কত হবে, 3 2 6, 3 2 6, 3 6 18, 3 5 15, মানে 2:6:5 এই অনুপাতে তারা টাকাটা পাবে। মোট লাভ কত, 52,000। তাহলে অমিত কত পাবে, অমিতের কত 6, তার মানে 52,000 গুণ অমিতের 6, তাই উপরে 6, নিচে কত হবে 6 5 11, 2 13, 13 দিয়ে কাটো, 13 4 52, পিছনে 3টা শূন্য, 4,000 আর 6 24,000। তার মানে অমিত 24,000 পাবে, যেটা আছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলে, যে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত যদি 4:9 হয় তাহলে তাদের পরিসীমার অনুপাত কত হবে। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, ধরে নাও এটা ফার্স্ট বর্গক্ষেত্র, এটা সেকেন্ড বর্গক্ষেত্র, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 9। এবারে ক্ষেত্রফল মানে কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। এবারে বাহু গুণ বাহু মানে যদি 4 হয়, আবার বাহু গুণ বাহু মানে যদি 9 হয়, তার মানে বাহু সমান সমান কী করতে হবে, এটাকে রুট করতে হবে। বোথ সাইড আমরা যদি রুট করি, এটা কত হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 3। তার মানে তাদের তাদের যে বাহুর অনুপাতটা কত হয়ে যাবে, 2:3। বাহুর অনুপাত কত হয়ে যাবে, 2:3, এটা আমরা ধরতে পারি। এবারে দেখো তাদের পরিসীমা কত হয়ে যাবে, বর্গক্ষেত্রের পরিসীমা কত হয়ে যায়, বর্গক্ষেত্রের পরিসীমা হয়ে যায় 4 ইন্টু বাহু, তো এটাও হয়ে যাবে 4 ইন্টু বাহু। তাহলে আবার যদি কেটে দিই তাহলে আমাদের তো ওই 2:3 থাকবে তাদের পরিসীমার অনুপাত। পরিসীমার অনুপাতটা 2:3 থাকবে কি না, বাহুর অনুপাতটা 2:3 ছিল, আমরা ধরে নিলাম বাহু একটা 2, একটা হচ্ছে 3, তাদের পরিসীমা তাহলে কত হবে, 4 গুণ 2, আর এখানে হবে 4 গুণ 3। এবার এই দুটো অনুপাত করলে আবার 4 4 কেটে যাবে, 2:3 হবে, যেটা আছে অপশন এতে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো কি বলেছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার বাড়ানো হয় তবে তার ক্ষেত্রফল 72 বর্গমিটার বেড়ে যায়। আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত, আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত, ধরে নাও এটা একটা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে, আয়তক্ষেত্র আছে। এবারে কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা 8 মিটার বাড়াই দিল, 8 মিটার বাড়াই দিল। 8 মিটার বাড়ানোর পরে কি হলো, তার এই যে পুরোটা, এই পুরোটা কি হলো 72 বর্গমিটার বেড়ে গেল, 72 বর্গমিটার বেড়ে গেল। তার মানে আমরা বলতে পারি না যে এই 8, আর আমরা এর যদি প্রস্থ এক্স ধরি, তার মানে 8 ইন্টু এক্স ইজিক্যাল টু 72। তাহলে এক্সের মান কত হবে, 8 9 72, তার মানে এক্স ইজিক্যাল টু কত হয়ে যাবে 9, এক্স ইজিক্যাল টু কত হয়ে যাবে 9। তার মানে আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য কত, আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য 9, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি কাজ দীপু একা 20 দিনে এবং অমিত একা 30 দিনে করতে পারে, তবে দীপু আর অমিত একত্রে কাজটি কত দিনে করতে পারবে। দেখো খুবই সিম্পল বেসিক টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। কী করে করতে হবে,
দীপু অমিত, দীপু কাজটা করে কত দিনে? 20 দিনে। অমিত কাজটা কত করে? 30 দিনে। তাদের মোট কাজ কত হবে? মোট কাজ আমরা ধরে নিচ্ছি 20 আর 30-এর লসাগু কত? 60, আমরা মোট কাজ ধরে নিলাম 60। তাহলে দীপুর এফিসিয়েন্সি কত, মানে দীপু একদিনে কত কাজ করে? দীপু 20 দিনে 60 ইউনিট কাজ করে, তার মানে একদিনে 3 ইউনিট কাজ করে। অমিত 30 দিনে 60 ইউনিট কাজ করে, তার মানে একদিনে 2 ইউনিট কাজ করে। তার মানে অমিত আর দীপু মিলে একদিনে কত ইউনিট কাজ করে? 5 ইউনিট কাজ করে। এবারে তারা যদি একদিনে 5 ইউনিট কাজ করে, তাহলে মোট 60 ইউনিট কাজ করতে ওদের কত সময় লাগবে? 60/5, মানে কাটাকাটি করলে 12। তার মানে তারা যদি একসাথে কাজ করে তাদের মোট 12 দিন সময় লাগবে, যেটা আছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো দেখো, এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।